গল্পগুজব বাই পপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কঠিন শাস্তি। গল্পটি কিশোর গোয়েন্দা গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলে যাচ্ছি গল্পে। দুই বন্ধুই ক্লাস 9-এ পড়ে, কিন্তু আলাদা স্কুলে। ওদের মধ্যে টিটো খুব খেলাধুলা ভালোবাসে, পড়ার বই ছাড়া বাইরের বই বিশেষ পড়ে না, বড়জোর দু একটা ইংরেজি কমিক্স ছাড়া। আর পাপান খেলার মাঠে বিশেষ যায় না, যখনই একটু সময় পায় অমনি একটা গল্পের বই নিয়ে বসে। এমনকি একবার টিটোর সঙ্গে ক্রিকেট খেলা দেখতে গিয়েও পাপান একটা ডিটেকটিভ বই পড়ে শেষ করে ফেলেছিল। পাপান ইংরেজি বইও পড়ে, বাংলা বইও পড়ে। এখন একটানা 10 দিন স্কুলের ছুটি। সকালবেলা পড়াশোনা শেষ করে টিটো যায় ব্যাডমিন্টন খেলতে, আর পাপান বড় রাস্তার মোড়ে একটা বইয়ের দোকানে এসে নতুন নতুন বই দেখে, একটা দুটো কেনে। যাওয়া আসার পথে রোজই প্রায় এক জায়গায় ওদের দুজনের দেখা হয়, গল্প হয় খানিকক্ষণ। টিটো বলে আগের দিনের ব্যাডমিন্টন ম্যাচে একজনকে হারিয়ে দেওয়ার কথা, আর পাপান বলে কাল রাত্রিরে একটা দারুণ বই পড়লুম জানিস। সেদিন সকাল 10:30টায় ফুটপাথে দাঁড়িয়ে গল্প করছে টিটো আর পাপান। টিটোর হাতে 2খানা বই, পাশেই একটা ব্যাংক, সামনের রাস্তায় 3-4খানা গাড়ি দাঁড়িয়ে আছে। গল্পে গল্পে ওরা যখন মশগুল, তখন ব্যাংক থেকে বেরিয়ে এলো একজন লোক, বেশ লম্বা চওড়া চেহারা, স্যুটটাই পরা, মাথার আধখানায় টাক, মুখে একটা কেউকেটা ভাব। লোকটার হাতে একটা চাবি। সে চাবি দিয়ে একটা গাড়ির দরজা খুলতে গিয়ে হঠাৎ মুখ তুলে সে টিটো আর পাপানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আই, আমার গাড়িতে ঠেসান দিয়েছিস কেন রে? সরে যা, সরে যা। কথা বলতে বলতে অন্যমনস্কভাবে পাপান একটা নীল রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ঠিকই, তাতে কি হয়েছে? গাড়িটা ক্ষয়ে গেছে নাকি? তাছাড়া একজন অচেনা লোক, তাদেরকে তুই বলবে কেন? পাপান সোজা হয়ে দাঁড়িয়ে গাড়িটা থেকে সরে গেল খানিকটা। লোকটির দিকে তাকিয়ে বলল, আপনার গাড়িটা ছুঁয়ে ফেলেছি, এজন্য দুঃখিত। লোকটি গাড়িতে ঢুকতে গিয়েও এদিকে চলে এলো। গাড়িটা যেন একটা পোষা জন্তু, এইভাবে এক জায়গায় হাত বুলাতে গিয়ে চমকে উঠল। গর্জন করে বলল, আমার গাড়িতে আঁচড় কেটেছিস? গাড়ি নষ্ট করে দিয়েছিস? পাপান সেদিকে তাকালো। গাড়িটার গায়ে সে কোনো দাগ দেখতে পেল না। তাছাড়া গাড়ির গায়ে সে আঁচড় কাটতেই যাবে কেন, তাও অন্যের গাড়িতে? একটুখানি পিঠটা ঠেকিয়েছিল শুধু। লোকটি রেগে গড়গড় করতে করতে বলল, যত সব বিচ্ছু ছেলে, বদমাস। এবার টিটো বলল, আপনি গালাগাল দিচ্ছেন কেন? আপনার গাড়ির তো কোনো ক্ষতি করা হয়নি। লোকটি প্রচণ্ড জোরে চেঁচিয়ে বলল, চুপ। তারপর দুটো হাতের পাঞ্জা ঠিক থাবার মতো ওদের দুজনের ওপর রাখল। এক ধাক্কায় ওদের দুজনকে ফেলে দিল মাটিতে। কঠিন ফুটপাতে মাথা ঠুকে গেল টিটো আর পাপানের। ওরা আবার উঠে দাঁড়াবার আগেই লোকটা গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। টিটো আর পাপানের যত ব্যথা লেগেছে, তার চেয়েও ওরা মানসিকভাবে আহত হয়েছে বেশি। বিনা দোষে একজন লোক ওদের গায়ে হাত দিল। এর আগে কেউ কোনোদিন ওদের সঙ্গে এরকম খারাপ আচরণ করেনি। ওরা কোনোদিন মারই খায়নি। কলকাতার রাস্তায় এরকম কত কি ঘটে, অন্য কেউ ভ্রুক্ষেপও করে না। কত লোক হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, একদম কাছাকাছি 2-4জন লোক ওদের ওরকমভাবে পড়ে যেতে দেখে একটু ভ্রুকুচকে তাকালো, তারপর চলে গেল যে যার নিজের কাজে। কেউ সেই লোকটিকে একটু বাধাও দিল না, কিচ্ছু জিজ্ঞেসও করল না। টিটো আর পাপান গায়ের ধুলো ঝেড়ে হতবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে রইল পরস্পরের দিকে। এটা কি হলো? লোকটা কেন এরকম অসভ্যের মতন ব্যবহার করে চলে গেল? লোকটা কে? ব্যাংকের গেটে একজন বন্দুকধারী দারোয়ান থাকে। সে বন্দুকটা পাশে শুয়ে রেখে নিশ্চিন্ত মনে খৈনি খাচ্ছে। টিটো তার কাছে গিয়ে বলল, এইমাত্র যে লোকটা বেরোলো ব্যাংক থেকে, তাকে আপনি চেনেন? এখানে কি ও প্রায়ই আসে? দারোয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোন লোক? কত লোকই তো যাচ্ছে আর আসছে। টিটো বলল, বেশ লম্বা, খয়েরি স্যুট পরা। দারোয়ান বলল, স্যুট এখন সবাই পরে, শীত পড়েছে, স্যুট পরবে না? বোঝা গেল এর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। পাপান বলল, আমি গাড়ির নম্বরটা দেখেছি, 9837। তবে আগে কি ছিল? WMF না WMB?
টিটো বলল, আমি দেখিনি, আর ওকে ধরাও যাবে না। পাপান চোয়াল শক্ত করে বলল, ওকে খুঁজে বের করতেই হবে। অকারণে একটা লোক অন্যায় করে যাবে, ওকে শাস্তি পেতেই হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তুই এই কবিতা পড়িসনি টিটো? টিটো বলল, কিন্তু ওকে খুঁজে পাবো কি করে? পাপান বলল, পৃথিবীর যেখানেই থাকুক ওকে আমি ঠিক খুঁজে বার করব। ওর মুখটা যেন ভুলে যাস না। দাঁড়া, একটু চোখ বুঝে ওর মুখের ছবিখানা মনে গেঁথে রাখি। টিটো বলল, ওর মুখটা আমার মনে না থাকলেও দেখলেই চিনতে পারবো। তারপর থেকে ওই ব্যাংকের সামনেটায় নজর রাখে দুই বন্ধুই। যদি সেই লোকটাকে বা গাড়িটাকে দেখা যায়, ব্যাংকটার সামনে দিয়ে মাঝে মাঝে দুজন হাঁটে। অন্য সময়ও রাস্তার যে কোনো গাড়ির নম্বর ওরা একবার দেখে নেয়। লম্বা চওড়া খয়েরি কোট পরা একজন লোককে পেছন থেকে দেখে পাপান অনেকখানি ছুটে গেল তার মুখটা দেখার জন্য, কিন্তু না, সে অন্য লোক। লোকটা আর ব্যাংকে আসে না, রোজ রোজ কেই বা ব্যাংকে যায়। তবে 5 দিন পর অন্য একটা সুযোগ পাওয়া গেল। পাপান টিকিট কাটতে গিয়েছিল গ্লোব সিনেমায়। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির নম্বরের দিকে, 9837। তবে আগের অক্ষরগুলো মেলাটাই বেশি দরকার। এই নম্বরের অনেক গাড়ি থাকতে পারে, কিন্তু এই গাড়িটাও নীল। গাড়িটা দাঁড়িয়ে আছে নিউ মার্কেটের সামনে। যদি এই গাড়িটাই সেই লোকটার হয়, কিন্তু পাপান একা একা সেই লোকটাকে দেখতে পেলেই বা কি করবে? কি করে শাস্তি দেবে? টিটোকে একটা খবর দেওয়া দরকার। টিটোদের বাড়িতে টেলিফোন আছে। একটা দোকান থেকে ফোন করলো পাপান। টিটো জিজ্ঞেস করল, তুই ঠিক জানিস তো ওটা সেই গাড়ি? নীল রঙের অ্যাম্বাসেডর গাড়ি। নীল রঙের অ্যাম্বাসেডর গাড়ি তো কতই আছে। পাপান একটু দুর্বলভাবে বলল, না, একেবারে ঠিক বলতে পারছি না, অন্য গাড়িও হতে পারে। কিন্তু যদি সেই গাড়িটাই হয়, গাড়িটা ফলো করলে তো সেই লোকটার বাড়িটা চেনে আসা যাবে। টিটো বলল, ঠিক আছে, তুই নজর রাখ, আমি আসছি। একটু দূরেই অন্য একটা গাড়ির আড়ালে চুপ করে দাঁড়িয়ে পড়ল পাপান। টিটোর আসতে 20-25 মিনিট লাগবেই। তার আগেই যদি লোকটা বেরিয়ে আসে নিউ মার্কেট থেকে, অত বড় লোকটার সঙ্গে পাপান গায়ের জোরে পারবে না। তবে ছুটে গিয়ে পেছন থেকে একটা ল্যাং মেরে আছাড় খাওয়াতে পারে, তাতেই অনেকটা প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু ওর সঙ্গে যদি অন্য লোক থাকে। ঠিক তাই, টিটো এসে পৌঁছাবার আগেই নিউ মার্কেট থেকে বেরিয়ে এলো সেই লোকটি। হ্যাঁ, কোনো ভুল নেই, সেই লোকটাই বটে। তার সঙ্গে রয়েছে আরও দুজন। তারা নীল গাড়িটার দিকে এগিয়ে আসছে হাসতে হাসতে, হাতে কয়েকটা প্যাকেট। পাপানের মনটা দমে গেল। এখনই তো ওরা গাড়িতে উঠে চলে যাবে। সে কি করবে? লোকটাকে ভালো করে দেখবার জন্য পাপান অনেকটা এগিয়ে এলো। সেই আসল লোকটাই গাড়ি চালাবে। একটা ভিখিরি বুড়ি জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল তার কাছে। লোকটা ধমকে উঠল, আয় যা, সরে যা। বুড়ি তবু সরে না, ঘ্যান ঘ্যান করতে লাগলো। তারপর ব্যাপারটা দেখে আটকে উঠল পাপান। লোকটা সাঁ করে কাঁচ তুলে দিল গাড়ির জানালার। তাতে আটকে গেল ভিখিরি বুড়িটার হাত। বুড়িটা যন্ত্রণায় চিৎকার করে, ওরে বাবা রে, মরে গেলাম বলতে লাগলো। আর ভেতরে বসে লোকগুলো খলখল করে হাসছে। ঠিক এই সময় টিটো এসে ডাকলো, পাপান। কাছেই একটা ট্যাক্সি থেমেছে, তার মধ্যে বসে আছে টিটো। পাপান দৌড়ে এসে ট্যাক্সিতে উঠে পড়ল। জানালার কাজ আবারও নামিয়ে নীল গাড়িটা এবার স্টার্ট দিয়েছে। পাপান উত্তেজিতভাবে বলল, ওই লোকটা, ওর মতন খারাপ লোক আমি পৃথিবীতে আর দেখিনি। একটা ভিখারিকে শুধু শুধু কি কষ্টটাই না দিল। ওকে ছাড়া হবে না, ওকে শাস্তি দিতেই হবে। টিটোর ট্যাক্সি ড্রাইভারকে বলল, আপনি আবার চলুন শিগগিরই। ড্রাইভার জিজ্ঞেস করল, কোন দিকে যাব? টিটো কিছু বলার আগেই পাপন বলল, ডান দিকে ঘুরিয়ে নিন। সে একটা গল্পের বইয়ে পড়েছে, অল্প বয়সী ছেলেরা কোনো ট্যাক্সিতে চেপে অন্য কোনো গাড়িকে ফলো করতে বললে ট্যাক্সি ড্রাইভাররা সন্দেহ করে, যেতে চায় না। সেই জন্য পাপন শুধু আগের গাড়িটা দেখে দেখে বলতে লাগলো, ডান দিকে, এবার বাঁ দিকে। বেশ কয়েক মিনিট কেটে যাওয়ার পর টিটো ফিসফিস করে বলল, গাড়িটা কত দূর যাবে রে? ট্যাক্সি ভাড়া অনেক হয়ে গেলে কি করে দেব? আমার কাছে বেশি পয়সা নেই। তোর কাছে আছে? পাপান বলল, আমার কাছে তো 5 টাকার বেশি নেই। টিটো বলল, এর মধ্যে 15 টাকা উঠে গেছে, আমার কাছে আছে মাত্র 10 টাকা। পাপান বলল, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে, এখন আর ওকে ছাড়লে চলবে না। নীল গাড়িটা এসে থামল টালিগঞ্জে। বড় রাস্তা ছেড়ে একটা ছোট রাস্তায় ঢুকে একটা পাঁচিল ঘেরা বাড়ির সামনে। পাপান আর টিটো
নেমে পড়ল একটু দূরেই। ট্যাক্সি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে ঠিকানা খোঁজার ভান করে একটু একটু করে এগুতে লাগল। সন্ধে হয়ে এসেছে। এই রাস্তাটা অন্ধকার মতন। সেই বাড়িটার সামনে একটা লোহার গেট। ভেতরে একজন দারোয়ান বসে আছে। লোক 3টে ভেতরে ঢুকে গেছে। ভেতরটায় কিছু দেখা যাচ্ছে না। এ তো বেশ বড় লোকের বাড়ি। এখন কি করা যায়? পাপান ভাবল, লোকটা এমন বড় লোক হয়েও একটা বুড়ি ভিখারিকে এমন কষ্ট দিল। পাষণ্ড, ওকে শাস্তি দিতে হবে। বাড়িটার সামনে এমনি এমনি তো ঘোরাঘুরি করা যায় না। ট্যাক্সি ড্রাইভার হর্ন দিচ্ছে। পাপান ঠিক করে ফেলেছে যে ওই ট্যাক্সিতেই বাড়ি ফিরতে হবে, না হলে ভাড়া দেবে কি করে? বাড়িতে গিয়ে দাদার কাছে টাকা চাইতে হবে। দাদা যদি এখন বাড়িতে না থাকে তাহলে মায়ের কাছে। টিটো বলল, এখন আর তো কিছু করার নেই। বাড়িটা তবু চেনা হলো। পাশ থেকে গায়ের চাদর জড়ানো একটা লম্বা মতন ছেলে জিজ্ঞেস করল, তোমাদের কি চাই ভাই? কাকে খুঁজছ? টিটো বলল, কিচ্ছু চাই না, একটা ঠিকানা খুঁজছি। আমার বন্ধু থাকে 45 নম্বর বাড়িতে, কিন্তু সে তো ওরকম লোহার গেটওয়ালা বাড়ি বলেনি, এমনই সাধারণ দোতলা বাড়ি। ওই বাড়িটা কার বলতে পারেন? লম্বা ছেলেটা বিরক্ত ভাব করে বলল, ওটা তো রঘু চৌধুরীর বাড়ি। কেন, ওর সঙ্গে তোমাদের কি দরকার? পাপান বলল, না না, কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করছিলাম। ছেলেটি বলল, মহাপাজি লোক, লোককে ঠকিয়ে ঠকিয়ে অত বড় বাড়ি করেছে। এটা আগে ছিল একজন বিধবা ভদ্রমহিলার। হঠাৎ তিনি মারা গেলেন, তারপর বাড়িটা রঘু চৌধুরীর হয়ে গেল। লোকে বলে ওই রঘু চৌধুরী বিধবা মহিলাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। টিটো চোখ বড় বড় করে বলল, খুন? ওকে পুলিশে ধরেনি? ছেলেটা বলল, ওর সব বড় বড় লোকের সঙ্গে চেনা জানা। কি সব কলকাঠি নেড়েছে, কেউ ওকে ছুতেও পারেনি। টিটো আবার জিজ্ঞেস করল, আপনারা পাড়ার লোক কেউ কিছু করতে পারেননি? ওকে শাস্তি দেওয়া উচিত ছিল না? ছেলেটি বলল, ওকে ধরা ছোঁয়া অত সহজ নয়। আমরা কিছু করতে গেলে আমাদের পুলিশে ধরিয়ে দেবে। জানো, আমি ওর কাছে একবার চাকরি চাইতে গিয়েছিলাম। আমার কথা ভালো করে শুনলই না, দূর দূর করে তাড়িয়ে দিল, কুকুর লেলিয়ে দিল। ট্যাক্সিওয়ালা অধৈর্য হয়ে গেছে। ওদের উঠে পড়তে হলো। ফেরার পথে আগাগোড়া গম্ভীর হয়ে রইল পাপান। এরপর 2-3 দিন দুই বন্ধু দেখা হলেই ওই রঘু চৌধুরীকে নিয়ে আলোচনা করে। লোকটা অসভ্য, নিষ্ঠুর, খুনি, অথচ কেউ শাস্তি দিতে পারে না। একটা খারাপ লোক মানুষের ক্ষতি করে ঘুরে বেড়াবে, এত বড় বাড়িতে থাকবে, অথচ কেউ জানতেই পারবে না তার আসল রূপটা। একটা কিছু করতেই হবে, কিন্তু কি করা যায়? ওরা দুজন মাঝে মাঝে চলে আসে টালিগঞ্জে। সেই বাড়িটার সামনে ঘুরোঘুরি করে। 2-1বার রঘু চৌধুরীকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেও দেখেছে। একবার রঘু চৌধুরীর সঙ্গে পাপানের চোখাচোখিও হয়ে গেল, কিন্তু রঘু চৌধুরী তাকে চিনতেও পারল না। ওরা খবর জোগাড় করল যে রঘু চৌধুরী এ পাড়ার দুর্গাপুজো, কালী পুজোর সময় অনেক টাকা চাঁদা দেয়, তাই কেউ তাকে ঘাটায় না। তবে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে 2টি ছেলে বলছিল রঘু চৌধুরী আসলে স্মাগলার, তাই ওর এত টাকা। একদিন সকালবেলা ওই বাড়ির লোহার গেটের পাশ দিয়ে যেতে যেতে ওরা দেখল ভেতরে একটা সুন্দর সবুজ লন। সেখানে 2টি ফুটফুটে ছেলে, পাপানদের চেয়ে অনেক ছোট, মনে হয় ক্লাস 4-5-এ পড়ে, একটা বল নিয়ে খেলছে। আর তাদের সঙ্গে খেলায় যোগ দিয়েছে রঘু চৌধুরী আর একটা কুকুর। বাবা ছেলেদের সঙ্গে খেলছে আর সবাই মজা করে হাসছে। একবার ছোট ছেলেটাকে কাঁধে তুলে নিচ্ছে রঘু চৌধুরী, কুকুরটা লাফাচ্ছে পাশে। কি সুন্দর দৃশ্য! মনে হয় কি আনন্দময় এই বাড়ি। রঘু চৌধুরী তার ছেলেদের সঙ্গে এত ভালো ব্যবহার করে আর খুব খারাপ ব্যবহার করে বাইরের লোকদের সঙ্গে। সেদিন ফেরার পথে টিটো বলল, আর টালিগঞ্জে এসে কি হবে রে পাপান? কিছুই তো করা যাবে না। পাপান বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টিটো সঙ্গে সঙ্গে উৎসুকভাবে বলল, কি? পাপান বলল, ওকে বেনামি চিঠি লিখব। ওপরে একটা মানুষের মাথার খুলি এঁকে লিখব, সাবধান রঘু চৌধুরী, তুমি যদি পাপ কাজ বন্ধ না করো তাহলে তোমার মুন্ডু উড়ে যাবে। ইতি মেঘনাদ। মেঘনাদের তলায় একটা জ্বলন্ত তীর আঁকা থাকবে। টিটো বলল, এই চিঠি পেলে ও হাসতে হাসতে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেবে, মোটেই ভয় পাবে না। পাপান বলল, কেন ভয় পাবে না? তুই কি করে জানলি ওদের বাড়িতে ওয়েস্ট পেপার বাস্কেট আছে? টিটো বলল, সব বাড়িতেই থাকে, শুধু শুধু একটা চিঠি পড়ে ভয় পাবে কেন? মুন্ডু ওড়াবার ক্ষমতা যে তার আছে তার কোনো প্রমাণ দিতে পারবি? পাপান বলল, আরও বেশি ভয় দেখিয়ে চিঠি লিখব। টিটো বলল, ধুত, এতে কিচ্ছু হবে না, অন্য রাস্তা ভাব।
পরদিন বিকেলে ব্যাডমিন্টন খেলতে না গিয়ে টিটো দৌড়ে দৌড়ে চলে এলো পাপানের বাড়িতে। ছাদে টেনে নিয়ে গেল, তারপর দারুণ উত্তেজনার ভাবে বলল, আজ স্কুলে কি দেখলাম জানিস? ওই ছেলে দুটো আমাদের স্কুলেই পড়ে। ওই ছেলে দুটো মানে? রঘু চৌধুরীর দুটো ছেলে, ওদের নাম অজয় আর সুজয়। আমাদের জয়দেবের ভাই গোগো ওই সুজয়ের সঙ্গে একই ক্লাসে পড়ে। গোগো বলল, ওরা দুই ভাই খুব ভদ্র, ওই নীল গাড়িটা ছুটির পর ওদের নিতে আসে। তাহলে তো খুব কাছাকাছি এসে গেল রে। রঘু চৌধুরীও হয়তো কোনোদিন স্কুলে আসবে, তারপর ওকে পেছন থেকে ল্যাং মারব। তার চেয়ে অনেক কঠিন শাস্তি দেওয়ার কথা আমার মাথায় এসে গেছে। শোন টিটো, মনে কর তুই একদিন জানতে পারলি যে তোর বাবা একজন চোর কিংবা খুনি। এই, কি হচ্ছে কি? আমার বাবা কিরকম লোক সবাই জানে। আহা, সত্যি সত্যি বলছি না, ধর এমন হতো, তোর কিংবা আমার বাবাকে সবাই খুব ভালো লোক বলেই জানে। হঠাৎ একদিন প্রমাণ বেরিয়ে গেল বাবা একজন খুনি। তাহলে তোর মনের অবস্থা কি হতো? বাবাকে আমি ঘেন্না করতাম। ঠিক তাই, রঘু চৌধুরী লোকটা তো সত্যি খারাপ। ছেলে দুটো কিন্তু বাবাকে ভালোবাসে। ওদের আমরা সব কথা জানিয়ে দেব, প্রমাণ দেব, তখন ওরা ওর বাবাকে ঘেন্না করতে শুরু করবে। সেটাই হবে রঘু চৌধুরীর উপযুক্ত শাস্তি। গুড আইডিয়া, কিন্তু এর মধ্যে কিন্তু কি আবার? অজয় আর সুজয় অত ছোট, বাবা সম্পর্কে হঠাৎ ওইসব জানতে পারলে ওদের মনে খুব আঘাত লাগবে না? ওদের তো কোনো দোষ নেই। অন্য কিছু করা যায় না পাপান? অন্য আর কি? টিটো পাপানের কাছে মাথাটা নিয়ে এসে বলল, তুই যে চিঠির কথা বলেছিলি। দুজনে বুদ্ধি আটল অনেকক্ষণ ধরে। পরদিনই রঘু চৌধুরী তার বাড়ির লেটার বাক্সে একটা চিঠি পেল। সাদা খাম, ভেতরে একটা সাদা পাতায় গোটা গোটা অক্ষরে লেখা, রঘু চৌধুরী সাবধান, তোমার পাপের কথা, কুকীর্তির কথা সব বলে দেব তোমার দুই ছেলেকে, ইতি মেঘনাদ। চিঠিটা পড়ে রঘু চৌধুরীর ভ্রু কুচকে গেল। কুচি কুচি করে ছিঁড়ে ফেলল বটে, কিন্তু সারা দিন তার মনটা খচখচ করতে লাগল। পরদিন আর একটা চিঠি, রঘু চৌধুরী সাবধান, তোমার ছেলে অজয় সুজয় কোন স্কুলে যায় আমরা জানি। তোমার বহু পাপের প্রমাণ আছে আমাদের হাতে। অজয় আর সুজয়কে জানিয়ে দেব সব কথা, সব কথা। লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাবে, ইতি মেঘনাদ। এবারে চিঠিটা ছিঁড়তে গিয়েও ছিঁড়ল না রঘু চৌধুরী, ভাঁজ করে পকেটে রেখে দিল। সারা দিন কাজের ফাঁকে ফাঁকে চিঠিটা পড়তে লাগলো বারবার। তার বুক টিপ টিপ করছে। জীবনে সে কখনো এত ভয় পায়নি। নিজের ছেলে দুটিকে সে সত্যিই ভালোবাসে। এবার এলো ৩ নম্বর চিঠি, রঘু চৌধুরী সাবধান, আর সময় নেই। তুমি কি চাও তোমার ছেলেরা তোমায় ঘেন্না করুক? সব বলে দেব, সব। এখনো যদি বাঁচতে চাও, কাল সকাল ৭টায় দেখা করো, বিবেকানন্দ পার্ক, বড় ছাতিম গাছের তলায়, ইতি মেঘনাদ। পুনশ্চ একা আসবে। এবার রঘু চৌধুরী ধরে নিল যে তাকে ভয় দেখাচ্ছে, সে টাকা চায়। ব্ল্যাকমেইল। তার মুখখানা হিংস্র হয়ে উঠল। চিঠিখানা টুকরো টুকরো করে পা দিয়ে মারিয়ে ড্রয়ার খুলে বার করল একটা রিভলভার। পরদিন ঠিক সকাল ৭টায় রঘু চৌধুরী বিবেকানন্দ পার্কে এসে হাজির। বড় ছাতিম গাছটার কাছে এসে এদিক ওদিক তাকাচ্ছে। সেখানে বসে আছে একটা ১৩-১৪ বছরের হাফ প্যান্ট পরা রোগা ছেলে। তাকে সে পাত্তা দিচ্ছে না। তার ধারণা কোনো বিকট চেহারার গুন্ডা লুকিয়ে আছে কাছেই। পকেটে হাত দিয়ে সে চেপে ধরে আছে রিভলভারটা। পাপান হাতছানি দিয়ে ডেকে বলল, এই যে চৌধুরী মশাই, এদিকে আসুন, আমিই মেঘনাদ। রঘু চৌধুরীর মাথায় যেন আগুন জ্বলে উঠল। দাঁত কিরমির করে বলল, হতভাগা ছেলে, আমার সঙ্গে ইয়ার কি? মেরে তোর মুখের সবকটা দাঁত ফেলে দেব। একটুও ভয় না পেয়ে বলল, আমাকে ওরকম শাসাবেন না, কোনো লাভ নেই। একটু দূরেই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা। আপনি আমার ওপর আক্রমণ করতে এলেই তারা এসে ঝাঁপিয়ে পড়বে। একজন পুলিশে খবর দেবে, তাতেই তোমার দুই ছেলে সব জেনে যাবে। থমকে গিয়ে রঘু চৌধুরী বলল, তুই কি চাস? কত টাকা? পাপান হাহা করে হেসে উঠল। রঘু চৌধুরী বলল, শোন, আমি তোকে ১,০০০ টাকা দেব। তারপরও খবরদার আমার ছেলেদের কাছে ঘেসবি না। যদি ওদের কিছু বলতে যাস, তোকে খুন করে ফেলব, নির্ঘাত খুন করে ফেলব। পাপান বলল, আমাকে খুন করলেও আমার অন্য বন্ধুরা থাকবে, তারা তোমার ছেলেদেরকে বলে দিবে তুমি খুনি, স্মাগলার, তুমি বিনা কারণে অন্য ছেলেদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দাও। এইসব শুনে তোমার ছেলেরা তোমাকে ঘেন্না করবে, তোমাকে বাবা বলে মানতে চাইবে না। রঘু চৌধুরী এক পা এগিয়ে এসে বলল, তুই কত টাকা চাস? পাপান বলল,
1 পয়সাও চাই না। তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাও। রঘু চৌধুরীর শরীরটা কেঁপে উঠল, সমস্ত মুখটা কুঁচকে গেল। হঠাৎ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, ক্ষমা চাইছি, আর কখনো এসব করব না, কাউকে ঠকাবো না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তুমি আমার ছেলেদের কিছু বলো না, ওরা আমাকে এত ভালোবাসে, বলো না প্লিজ, কিচ্ছু জানিয়ে দিও না ওদের। আমি এখন থেকে আর কোনো অন্যায় করব না। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল রঘু চৌধুরী। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। শাস্তিটা সত্যি সত্যি খুব কঠিন ছিল। এরকম আরও অনেক মজাদার ছোট গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প শুনতে ভালোবাসেন এরকম বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।